আবার এইগুলা একটু মিউট করে রাখো ইয়ের সময়, ঠিক আছে, যে নয়েস হয়। দেখো, প্রথমত এই চ্যাপ্টারে আমরা একটু তুলনামূলক অন্যান্য চ্যাপ্টারের থেকে বেশি সময় নেব। কারণ হইলো এই চ্যাপ্টারের টপিক অনেক বেশি, আর নতুন নতুন টপিক কিছু আছে। তো আর এই চ্যাপ্টারের প্রত্যেকটা জিনিসই আমাদের নেক্সট চ্যাপ্টারের লাগবে, সেই জন্য এই চ্যাপ্টারটা আমাদের অনেক ভালোভাবে শেখা লাগবে। শুধু কাভার করলে হবে না, যে আমি একদিনে অনেক কিছু শেষ করে দিলাম কিন্তু তোমরা কিছু করতে পারলে না। এটা শেখাই লাগবে ভালো মতো, কারণ ভেক্টরের প্রত্যেকটা জিনিসই তোমার পরবর্তীতে ফিজিক্স এর প্রত্যেকটা চ্যাপ্টারেই কোনো না কোনো ভাবে লাগবে। তো দেখো, ভেক্টর আসলে কি? ভেক্টর তো তোমার কি ভেক্টর রাশি। তো রাশি আসলে কি? দেখো, রাশি কি? যা কিছু পরিমাপ করা যায়, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে আমরা কি বলি? রাশি বলি। যা কিছু কোনো কিছুকে যদি পরিমাপ করা যায় তাহলে আমরা তাকে কি বলবো? রাশি বলবো। যেমন এই বস্তুটার ভর, এটা পরিমাপ করা যায় কিভাবে? এই বস্তুটার ভর আমি পরিমাপ করে বলতে পারবো যে এটার ভর কত, 100 গ্রাম, ঠিক আছে। আবার এটার ধরো এই কলমটা পেনটার একটা হাইট আছে, এই হাইটটা পরিমাপ করা যায়। ধরো এটার হাইট কত তোমার, কি 100 সেন্টিমিটার। তো এই যে যে জিনিসগুলো পরিমাপ করা যাচ্ছে তাকে আমরা কি বলবো? তোমার রাশি বলবো। আর যেটাকে পরিমাপ করা যাবে না তাকে কি আমরা রাশি বলবো না। এখন এই রাশির মধ্যে তোমার প্রকারভেদ আছে। দেখো, কিছু কিছু রাশি আছে যেগুলা পরিমাপ করতে কি তোমার কি দিকের কি দরকার হয় না, এইগুলাকে আমরা কি বলি? স্কেলার রাশি। তোমার কিছু কিছু রাশি আছে তোমার দিকের ওপর কিন্তু আমরা এটা ক্যাটাগরাইজ করতেছি, যে দিক অনুযায়ী দিকের দরকার হয় কি না হয় এর উপর ভিত্তি করে রাশি তোমার কি দুই প্রকার প্রধানত। একটা কি স্কেলার রাশি আর ভেক্টর রাশি। আর মৌলিক যৌগিক কিন্তু ওটা কি আলাদা ক্যাটাগরির। ওই ক্ষেত্রে মৌলিক রাশি আছে, যৌগিক রাশি আছে। আর ওইটার ভিতর কিন্তু কি কোনো দিকের কাহিনী নেই। আর আমরা দিক অনুযায়ী যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি মেইনলি দুই প্রকারে বিভক্ত করতে পারবো। একটা হলো তোমার কি স্কেলার রাশি, আরেকটা হলো তোমার ভেক্টর রাশি। দেখো, স্কেলার রাশি এই এই টাইপের রাশি পরিমাপ করার জন্য আমাদের কি দিকের প্রয়োজন হয় না। দিক ছাড়াই তুমি কি পরিমাপ করতে পারবে, এটার জন্য আমাদের দিকের প্রয়োজনীয়তা নাই। দিকের প্রয়োজনীয়তা নেই। আর এইখানে তোমার কি দিকের প্রয়োজনীয়তা আছে, দিকের প্রয়োজনীয়তা আছে। তাহলে চলো, এই যে দিকের প্রয়োজনীয়তা থাকা না থাকা এই জিনিসটা কিভাবে আসে, এটা কিভাবে আমরা দুইটা উদাহরণ নেব। দেখো, একটা উদাহরণ নেই, ধরো ভর। ভর কিন্তু আমরা জানি এটা একটা কি স্কেলার রাশি, ঠিক আছে। ভর একটাই স্কেলার রাশি। ধরো আমার কাছে একটা পাত্র আছে, ভর স্কেলার রাশি। আমি যখন তোমাকে বললাম যে ভর স্কেলার রাশি, তার মানে তুমি কিন্তু এখন বলতে পারবা যে ভর পরিমাপের জন্য আমার কি দিকের প্রয়োজনীয়তা নাই। কিভাবে দিকের প্রয়োজনীয়তা নাই ওইটা একটু চেক করে দেখি। দেখো, ধরো এখানে আমার কাছে আগে থেকে 5 কেজি আলু ছিল, ধরো 5 কেজি আলু ছিল, ঠিক আছে, 5 কেজি আলু। এখন তুমি এখন এই দিক থেকে ধরো তুমি আরো 2 কেজি অ্যাড করলা, 2 কেজি আলু আরো অ্যাড করলা, এর মধ্যে দিলা। তাহলে এখন এর মধ্যে কত কেজি আলু হবে? ধরো আগে থেকে ছিল হলো তোমার 5 কেজি, তুমি এই দিক থেকে আরো 2 কেজি আলু এর মধ্যে রাখছো, তাহলে কি নতুন এখন টোটাল কত হবে? 7 কেজি হবে না? আমার কথা কি বোঝা যায় কিনা, মমিন? হ্যাঁ আমার কথা হ্যাঁ, কি বোঝা বোঝা যাচ্ছে? যায়। ওকে। হ্যাঁ এখন ভাইয়া। দেখো, আমি এই 2 কেজি এই দিক থেকে যদি আমি অ্যাড করি তাতেও কিন্তু কি 7 কেজি হবে। আবার এই দিক থেকে যদি আমি 2 কেজি অ্যাড করতাম তাতে কি আমার ফলাফল কি ভিন্ন আসতো নাকি একই আসতো বলো তো? একই আর কি। একই আসতো। আমি এই দিক থেকেই 2 কেজি অ্যাড করি বা এই দিক থেকে 2 কেজি অ্যাড করি বা উপর থেকেই 2 কেজি অ্যাড করি না কেন,
আমি যেই দিক থেকেই এক করি না কেন আমার ঘুরে ফিরে কিন্তু কি আমার কি 7 কেজি হবে। তার মানে আমি আমার এইখানে কি দিকের কোনো কাহিনী এখানে কাজে খাটতেছে এখানে, বা দিকের জন্য কি আমার ফলাফল চেঞ্জ হচ্ছে নাকি, এটাকে বলো। দিকের উপর না ভাই। দিকের উপর কিন্তু এটা নির্ভর করতেছে না যে আমি এই দিক থেকে আমি 2 কেজি অ্যাড করলে এক ফলাফল পাচ্ছি, এই দিক থেকে হয়তোবা আর এক রকম ফলাফল পাচ্ছি, আবার এই দিক থেকে আর এক রকম ফলাফল পাচ্ছি, এটা কিন্তু হচ্ছে না। তার মানে কি এই রাশিটা আমার দিকের উপর নির্ভরশীলই না। সেই জন্য আমরা কিন্তু ভরকে আমরা কি স্কেলার রাশি বলি। ভরকে স্কেলার রাশি বলা হয় কি জন্য, এটা কি বোঝা গেল কিনা মমি? কোনো ডাউট থাকলে বলো। হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, এরপরে আসি, ধরো এইবার আসি একটা ভেক্টর রাশি। আমরা সবাই জানি বল কিন্তু একটা কি ভেক্টর রাশি, কিন্তু বল কি জন্য ভেক্টর রাশি সেটা একটু দেখি চলো। তার মানে কি যখন আমি বলছি বল ভেক্টর রাশি, তার মানে এটা কিন্তু ক্লিয়ার যে বল পরিমাপের জন্য কি দিক কিন্তু অবশ্যই লাগবে। এখন দিক কিভাবে লাগে সেই জন্য সেটা একটু দেখি। দেখো ধরো এইটা হলো তোমার 100 মিটার একটা, আচ্ছা এটা দেওয়ার দরকার নেই, এটা একটা হলো তোমার বিল্ডিং। এই বিল্ডিং এ তোমার একটা বন্ধু একেবারে কিনারায় আছে, এখানে কিনারায় আছে, মানে জাস্ট কিনারায়। এখন ও ধরো পড়ে যেতে জাস্ট কি, ও একটুখানি হইলে ও এখান থেকে কি পড়ে যাবে, ঠিক আছে। এখন সে বাঁচতে চায়, তাহলে ও বলতেছে যে ওকে 5 নিউটন বলে, ওর উপর যদি 5 নিউটন বল প্রয়োগ করি তাহলে কি ওকে বাঁচানো সম্ভব। এখন দেখো তো আমি কি বললাম, এই ব্যক্তি বা তোমার এই বন্ধু ওপর যদি তুমি 5 নিউটন বল প্রয়োগ করো তাহলে তোমার বন্ধু বেঁচে যাবে। শুধু এই কথাটুকু বললে কি এনাফ? এখন দেখো আমি কি বলছি, শুধু 5 নিউটন বল, কোন দিকে বল দেয়া লাগবে এখনো কিন্তু আমি বলি নাই। আমি যদি শুধু বলি যে 5 নিউটন বল আমার প্রয়োগ করলে ও বেঁচে যাবে, তাহলে এখন 5 নিউটন বল যদি তুমি এই দিকে দাও তাহলে কিন্তু কি বাঁচার বদলে আরো মরে যাবে না, পড়ে যাবে না। তার মানে 5 নিউটন বল তোমার এই দিকে দিলে হবে না, 5 নিউটন বল তোমার কি দিয়ে এই দিকে টানা লাগবে। আমার কথা বোঝা গেছে? তার মানে এখানে তোমার শুধু মান দিলে কাজ হয় না। 5 নিউটন বল কি এটা কি মান, মানের সাথে তোমার কি উল্লেখ করা লাগবে যে এই দিকে 5 নিউটন বল দিবা, ভালো কথা, কিন্তু বলটা কোন দিকে দেওয়া লাগবে, এই দিকে। এই দিকে দিলে বাঁচবে, এই দিকে দিলে মরবে। তার মানে দেখো আমি 5 নিউটন বল এই দিকে দিলে রেজাল্ট একটা হচ্ছে, আবার এই দিকে দিলে রেজাল্ট আর একটা হচ্ছে। তার মানে কি রেজাল্ট কিন্তু কি দুই ক্ষেত্রে দুই রকম রেজাল্ট পাচ্ছি। এই দুই দিকে ভিন্ন ভিন্ন রেজাল্ট পাচ্ছি কার উপর, দিক ভিন্ন হওয়ার কারণে। এটা কি বোঝা যায় মমিন? যে আমি দুইটা দিকে যদি আমি এই ফোর্সটা অ্যাপ্লাই করি তাহলে রেজাল্টও কিন্তু চেঞ্জ হচ্ছে, দিকের উপরও কি আমার রেজাল্ট চেঞ্জ হচ্ছে। এটা কি বোঝা গেল কিনা? এইখানে কিন্তু প্রথম এক্সাম্পলে কিন্তু আমার দিকের উপর কিছু নির্ভরই করতেছিল না, আমি এই দিক থেকেই দেই বা এই দিক থেকেই দেই বা এই দিক থেকেই দেই, কোনো কি কোনো তফাৎ ছিল না। কিন্তু এখানে কিন্তু তফাৎ হবে, তুমি 5 নিউটন বল এই দিক থেকে দিলে এক রেজাল্ট পাইবা, 5 নিউটন বল এই দিক থেকে দিলে আর রেজাল্ট পাইবা। তার মানে দিকের উপর রেজাল্ট নির্ভর করতেছে। এই পর্যন্ত বোঝা গেল কিনা? জি ভাই। ওকে, এই যে দিকের উপর নির্ভরশীলতা, সেই জন্য আমরা বলকে কি বলতেছি তোমার একটা ভেক্টর রাশি। এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন? না ভাই। ওকে, আচ্ছা আর একটা কথা বলে রাখি, সেটা আগেই বলা উচিত ছিল, সেটা হলো তোমার দেখো কোন রাশি, প্রথমেই আমরা কি দেখলাম যে রাশির সংজ্ঞা দেখলাম। এখন রাশি পরিমাপ করা হয় কিভাবে এই জিনিসটা একটু জেনে রাখো, যে রাশি পরিমাপের জন্য তোমার কি মূলত 3টা জিনিস লাগে। 3টা জিনিস কিরকম? মান, তারপরে কি একক, তারপরে দিক। এই দিক এই জিনিসটা হলো অপশনাল। অপশনাল কি জন্য বললাম, এটা থাকতেও পারে নাও থাকতে পারে, বিষয়টা হলো এরকম। দিক জিনিসটা থাকতেও পারে নাও পারে, কিন্তু মান আর একক এই দুইটা থাকবে, এই দুইটা তোমার কি অবশ্যই থাকবে, ঠিক আছে। আর এদের মধ্যে সম্পর্ক কি, এদের মধ্যে সম্পর্ক গুণন হিসাবে থাকে। কি বললাম? গুণ হিসাবে থাকে, ঠিক আছে। এই যে এই দিকটাকে অপশনাল, দেখো দিকটা যে অপশনাল এমনিতেই বুঝতে পারবা, কারণ স্কেলারে কিন্তু কি দিক নাই, কিন্তু ভেক্টরের দিক আছে। তার মানে সেই জন্য কিন্তু আমি অপশনাল বলছি। অপশনাল মানে কি থাকতেও পারে নাও পারে। তাহলে যদি থাকে তাহলে আমি কি বলবো, ভেক্টর রাশি বলবো। আর যদি না থাকে তাহলে আমি কি বলবো, স্কেলার রাশি। ধরো এতটুকু আছে, এটা নাই, তার মানে কি ওই রাশিটা আসলে কি তোমার ওটা স্কেলার রাশি। 3টা জিনিসই আছে, তার মানে কি ওটা কি ভেক্টর রাশি। কথা ক্লিয়ার এ পর্যন্ত? আর আই হ্যাঁ সিনা, হ্যাঁ সিনা বলো।
ভাই নতুন করে ধরছো আবার। হ্যাঁ হ্যাঁ, একবার প্রথম থেকে ধরবো ইনশাল্লাহ। ও আচ্ছা। ওকে, এ পর্যন্ত বোঝা গেল কিনা এই রাশির কনসেপ্টটা? এটা বোঝা গেল? হ্যাঁ ওকে, তাহলে মান একক দিকের সাথে কি থাকে তোমার? গুণ অবস্থায় থাকে। যেমন ধরো 5 কেজি, 5 কেজি, এখানে দেখো আমি যদি শুধু 5 লিখি, 5-এর পরে কি, ধরো তুমি দোকানে গিয়ে কিছু কিনতে চাইলা, যে আমার আলু লাগবে, তুমি যদি বলো আমাকে 5 আলু দাও, দোকানদার তোমাকে কি বলবে? 5 কেজি নিবা নাকি 5 গ্রাম নিবা নাকি 5টা আলু নিবা? এটা কিন্তু তোমাকে কি জিজ্ঞেস করবে। তার মানে কি শুধু 5 বললে হবে না, এই যে 5-এর পরে যে এটা লিখতেছি যে 5 কেজি নাকি 5 গ্রাম, কোনটা চাচ্ছ? এই যে এইটা হলো তোমার একক, তার মানে একক থাকাই লাগবে, মান আর একক, এটা ম্যান্ডেটরি, এটা মাস্ট, এটা থাকবেই, এই দুইটা জিনিস থাকবেই। যদি এই দুইটা জিনিস শুধু থাকে তাহলে বলবো কি স্কেলার। আর এর সাথে যদি আরেকটা বিষয় আসে সেটা হলো তোমার দিকটাও যদি এর সাথে আসে তখন আমরা বলবো কি ভেক্টর। যেটা কোথায় থাকে? ভেক্টর রাশিতে থাকে। যেমন বল, ত্বরণ, তোমার বেগ, এইগুলো তোমার কি ভেক্টর রাশি। যেমন ভেক্টর রাশিতে তুমি শুধু 5 নিউটন এইটুকু বললে হবে না। দেখো 5 কি মান, এইটা কি একক, শুধু এতটুকু বললে হবে না, তোমার এই 5 নিউটন বল তুমি কোন দিকে প্রয়োগ করতেছো সেটাও কিন্তু এখানে বলা লাগবে। ধরো এটা উত্তর দিকে, উত্তর। ধরো 10 মিটার পার সেকেন্ড বেগ, এটা ধরো দক্ষিণ। এই যে আমি দিকটাও দিয়ে দিলাম, এখন দেখো মানও আছে, একক আছে, দিকও আছে। তো এই জিনিসগুলো মিলে তোমার কি হলো? এইটা একটা কি ভেক্টর রাশি। তাহলে ভেক্টর স্কেলারের মধ্যে তফাৎ বোঝা গেল কিনা? কারো কোনো কোশ্চেন থাকলে বলো এই পর্যন্ত। ভেক্টর রাশি আর স্কেলার রাশির মধ্যে তফাৎ বোঝা গেছে কিনা? জি ভাই। মমিন, কোনো সমস্যা? কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, তাহলে আমরা সামনে আগাই। এখন দেখো স্কেলার রাশির মধ্যে কি যোগ বিয়োগ গুণন ভাগ, এগুলা কি অপারেশন বলে। যে স্কেলার রাশির মধ্যে অপারেশন আছে, ভেক্টর রাশির অপারেশন আছে। স্কেলার রাশির মধ্যে অপারেশন কি যোগ বিয়োগ গুণন ভাগ। এই জিনিসগুলা কিন্তু কি আমরা ছোট থেকেই করে আসতেছি। আমরা প্লে নার্সারি থেকে শুরু করে আমরা যখন থেকে আমরা যোগ বিয়োগ গুণন ভাগ শিখছি, ওই যে যোগ বিয়োগ গুণন ভাগ শিখছি ওইগুলো আসলে কিসের যোগ বিয়োগ গুণন গুণন ভাগ ছিল? ওইটা আসলে স্কেলার রাশির উপর যোগ বিয়োগ গুণন ভাগ ছিল। যেমন 2+4, এটা কি 6 হবে। 2+4 কিন্তু কি জীবনে 5 হবে না। তাহলে এইটা আসলে কি এই জিনিসটা কিন্তু কি আমরা অলরেডি জানি। আবার 2 × 5 এটা কি 10, এটা কিন্তু কি অলরেডি আমরা শিখে ফেলছি। আবার ধরো 10 100/2, এটা কি 50। এই জিনিসগুলা যে আমরা অলরেডি পারি, যেগুলো আমরা পারি, এটা আসলে কি তোমার স্কেলার, স্কেলার অপারেশন। স্কেলারের যোগ, এটা স্কেলারের কি গুণন, এটা স্কেলারের ভাগ। তাহলে এখন আমরা তো নতুন কিছু শিখতেছি, নতুন টাইপেরই রাশি শিখতেছি, সেটা যেটা কিনা ভেক্টর। এখন এই ভেক্টরের মধ্যে কি এই জিনিসগুলো আছে যে ভেক্টর রাশির মধ্যে যোগ কিরকম হয়, ভেক্টর রাশির মধ্যে গুণ কিরকম হয়, যে আবার ধরো বিয়োগও তো থাকতে পারে। তোমার 5 - 2 = 3, এইটা কিন্তু কি স্কেলারের বিয়োগ, এটা স্কেলারের বিয়োগ, এটা স্কেলারের গুণ, এটা স্কেলারের ভাগ। এই জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি শিখছি। তো অলরেডি যেগুলা শিখছি এটা আসলে কিসের? এইগুলা ছিল কি তোমার কি স্কেলার রাশির উপর, স্কেলার রাশির উপর। তো এখন আমরা যেহেতু নতুন রাশি শিখতেছি, কি ভেক্টর রাশি শিখছি, তো ভেক্টর রাশির উপরে কি যোগ বিয়োগ গুণন ভাগ থাক আছে কিনা, এবং থাকলে ওটা কিভাবে কি করা লাগে এটা আমরা শিখবো। আমার কথা কি বোঝা গেছে? যে এখন ভেক্টর রাশিতে যোগ করে কিভাবে এটা শিখবো, ভেক্টর রাশিতে বিয়োগ করে কিভাবে এটা শিখবো, ভেক্টর রাশিতে গুণ করে কিভাবে এইগুলা শিখবো। কারণ দুইটা দুই প্রকারের রাশি। স্কেলারের গুলা অলরেডি আমরা শিখছি, ছোট থেকে এ পর্যন্ত আমরা যা করছি ওইগুলো আসলে কি স্কেলারই ছিল। যেমন ধরো 5 কেজি, 5 কেজি যোগ 2 কেজি আলু, ধরো 5 কেজি আলু আর 2 কেজি আলু, এটা কি সবসময় কি 7 কেজি আলুই হবে? এরা কি 9 কেজি আলু জীবনে হবে? না। এরা কি 7-এর থেকে কম 6 কেজি আলু হবে? তাও হবে না। 5 আর 2 যোগ করলে তুমি সারা জীবনই কি 7ই পাইবা। এই যে 5 আর 2 যোগ করলে সারা জীবন 7 পাওয়া যায়, এইটা আসলে কোন রাশির ক্ষেত্রে? এইটা হলো তোমার স্কেলার রাশির ক্ষেত্রে। আমার কথা বোঝা গেছে মমিন?
হ্যাঁ ভাইয়া 5 আর যোগ করলে তোমার 7 হবে, সারা জীবনই 7 হবে, এটা হলো স্কেলার রাশির ক্ষেত্রে। আবার 5 আর 2 গুণন করলে 10ই হবে, এটা সারা জীবনই 10 হবে, এটা কার ক্ষেত্রে? স্কেলারের ক্ষেত্রে। 5/2 এটা আড়াই হবে, এটা সারা জীবনই আড়াই হবে, কার ক্ষেত্রে? তোমার স্কেলারের ক্ষেত্রে। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে জিনিসগুলা অন্যরকম হয়ে যায়। ভেক্টরের ক্ষেত্রে যখন আমি 5 আর 2 ভেক্টর যোগ দেব, তখন আমার কি 7 আসতেও পারে, নাও পারে, বিভিন্ন কিছু আসতে পারে এখানে। তো কোন ক্ষেত্রে কি আসবে এই জিনিসগুলা নিয়ে আমরা কথাবার্তা বলবো। আমার টার্গেটটা বোঝা গেছে কিনা এভরিওয়ান? টার্গেট বোঝা গেছে? হ্যাঁ ভাই হ্যাঁ ওকে, হ্যাঁ ভাই। তাহলে আমরা ভেক্টরের ওপর যোগ বিয়োগ গুণন ভাগ যা আছে কিনা এইগুলা নিয়ে একটু আমরা কথাবার্তা বলবো। ভেক্টর অপারেশন, এই যে যোগ বিয়োগ গুণন ভাগ, এইগুলাকে আসলে তোমার কি অপারেশন বলে, ঠিক আছে? যোগ একটা অপারেশন, বিয়োগ একটা অপারেশন, গুণ একটা অপারেশন, ভাগ একটা অপারেশন। ভেক্টর অপারেশনে কি আছে? স্কেলারে কি ছিল? যোগ ছিল। ভেক্টরেও আমরা কি যোগ পাবো, তার মানে এখানে কি যোগ পসিবল। আগে দেখি যে কি কি আছে। এখানে যোগ আছে, ওকে, এটাতে টিক দিলাম। দ্বিতীয়তে আসি, বিয়োগও আছে, থার্ড গুণও আছে, ফোর্থ ভাগ কি আছে? ভাগ নাই। আমরা ভেক্টর রাশিতে ভাগ করব না, ঠিক আছে? ভেক্টর রাশিতে আমরা ভাগ করব না, যোগ বিয়োগ গুণ এই তিনটা জিনিস করবো। কথা ক্লিয়ার? যোগ বিয়োগ গুণ এই তিনটা করবো। গুণের মধ্যে আবার দুই প্রকারের গুণ পাওয়া যায় ভেক্টরে। একটা কি, এটা একটু এখানে আমি, একটা হলো তোমার ডট গুণ, আর একটা হলো তোমার ক্রস গুণ। তাহলে দেখো স্কেলারে কিন্তু কি, স্কেলারের গুণনের কিন্তু কি কোনো প্রকারভেদ ছিল না, এটা কি তোমরা বুঝতে পারছো? স্কেলারের গুণনে কিন্তু কোনো প্রকারভেদ ছিল না। স্কেলারের গুণন 5 গুণন 2 10, এটা সারা জীবন কি একটাই পদ্ধতি, এর বাইরে আগে পিছে কোনো পদ্ধতি নাই। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে আমরা যখন গুণ করব তখন কি দুই প্রকারে তোমার কি গুণ করা যায়। একটা কি তুমি ডট স্টাইলে গুণ করতে পারো, একটা ক্রস স্টাইলে গুণ করতে করতে পারো। দুইটার ক্ষেত্রে দুইটা আলাদা আলাদা তোমার কি বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? তো আমরা প্রথমে যোগ দিয়ে শুরু শুরু করবো। প্রথমে যোগ শিখবো, দেন বিয়োগ, তারপরে গুণনের মধ্যে ডট গুণ ক্রস গুণ এই জিনিসগুলো শিখবো। তো আমরা ভেক্টর যোগটা নিয়ে কথাবার্তা বলি। আচ্ছা, এটা তো গেল আমার অপারেশন কি কি। তার আগে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হলো তোমার দেখো, স্কেলার একটা রাশি নিয়ে আমি কথাবার্তা বলতেছি, সেই রাশিটা লেখে কিভাবে এটাই যদি না জানি তাহলে আর কিছু হইলো? এটা তোমার প্রকাশ করা লাগবে। যেমন স্কেলার রাশি এতদিন কি ছিল? স্কেলার রাশি কি ছিল? ধরো 5 কেজি, এটা আমার কি এতটুকুর মধ্যে কিন্তু কি আমার কি প্রকাশ হয়ে যাচ্ছে। আবার ধরো দৈর্ঘ্য, দৈর্ঘ্য কিন্তু কি একটা কি স্কেলার রাশি তোমার 5। আচ্ছা, দৈর্ঘ্যটা নিয়ে না নিয়ে আসি, তোমার এটা ধরো তাপ, তাপ একটা তোমার স্কেলার রাশি, ধরো 2 জুল, 2 জুল তাপ, 2 জুল তাপ। তাহলে দেখো স্কেলার রাশিতে লাগে কি দুইটা জিনিস, একটা মান আর একটা কি একক। মান একক দুইটা জিনিসই তো এর মধ্যে আছে, তার মানে আর এক্সট্রা কিছু দরকার নাই। এইখানে দেখো মান আছে, একক আছে, এক্সট্রা কিছু দরকার নাই। তাহলে স্কেলার রাশি কিন্তু প্রকাশ করা ইজি। কিন্তু ভেক্টর রাশিতে তো কি লাগে? মান লাগে, একক লাগে, দিকও লাগে। তাহলে তিনটা জিনিসই যখন লাগতেছে, তখন কিন্তু কি ওটাকে আমার প্রকাশ অন্যভাবে করা লাগবে। এখন ধরো আমি মান প্রকাশ করতে পারলাম, তোমার এককও লিখে দিতে পারলাম, এখন দিক প্রকাশ করব কিভাবে, এটার তো একটা কথা। কারণ ভেক্টরে তো শুধু আমার মান আর একক লিখলে কাজ হবে না, মান একক সাথে সাথে আমার কি দিকও নিয়ে আসা লাগবে। তাহলে এই তিনটা জিনিসই কিভাবে আনা যায়, কিভাবে আমি লেখা যায়, এখানে তো সুন্দরভাবে এভাবে লিখে দিলাম, কাজ হয়ে গেল। কিন্তু ভেক্টর লেখার সময় আমার কি ইউজ করা হয়? এই যে দিকের যে বিষয়টা আছে, এইটাকে সলভ করার জন্য আমাদের কি নিয়ে আসা হয়? তোমার এখানে অ্যারো চিহ্ন নিয়ে আসা হয়। অ্যারো, অ্যারো চিহ্ন দ্বারা তোমার কি ভেক্টর বোঝানো হয়। কি বললাম? অ্যারো। এই অ্যারোতে তোমার কি এই একটা চিহ্নের মধ্যে তিনটা জিনিসই আছে। আমার ভেক্টরে কি লাগে?
মান, একক, দিক। দেখো এই তিনটা জিনিসই কি তুমি এই একটা চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে পারো। কিভাবে এটা দেখো, এই যে এই অ্যারো, এই অ্যারোর দিক, সরি অ্যারোর যে দৈর্ঘ্য, এখান থেকে এতটুকু একটা দৈর্ঘ্য আছে, এই দৈর্ঘ্যটা কি প্রকাশ করে? ভেক্টরের মান। প্রথমত দৈর্ঘ্য এক, অ্যারো এর দৈর্ঘ্য কি নির্দেশ করে? এটা হলো তোমার ভেক্টরের মান। দুই, অ্যারো এর দিক, অ্যারোর একটা দিক আছে না, যে এইটা অ্যারো এই দিকে আছে নাকি এই দিকে আছে। আমি কিন্তু চাইলে এইভাবেও একটা অ্যারো করতে পার, অ্যারো বানাইতে পারতাম, আবার এইভাবেও একটা অ্যারো আঁকতে পারতাম। তাহলে অ্যারোর একটা দিক আছে, যেটাই তোমার কি দিক প্রদর্শন করতেছে। এইটা কি তোমার দিক। আর একক তো আমরা কি লিখতেই পারি। একক কি আছে? একক, একক কিন্তু তুমি জাস্ট লিখে দিবে, এটার জন্য আর কিছুর দরকার নাই। তোমার ওটা নিউটন নাকি তোমার মিটার পার সেকেন্ড নাকি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কিন্তু কি তুমি ইয়ে শেষে লিখে দিবে যে এইটা এই জিনিস, যে এইটা বেগ হইলে তোমার মিটার পার সেকেন্ড, ফোর্স হইলে নিউটন, তোমার ত্বরণ হইলে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা তুমি লিখেই দিবে। তাইলে দেখো আমার তিনটা জিনিসই কিন্তু কি আমার এখানে এখানে কাভার হয়ে যাচ্ছে এই একটা অ্যারোর মাধ্যমে। এটা কি বোঝা গেল কিনা রাকিব, এভরিওয়ান? বোঝা গেল কিনা? সবাই একটু রেসপন্স করো। হ্যাঁ ভাই। হ্যাঁ। জি ভাই। ওকে, তাহলে এখানে অ্যারো থাকে একক, একক প্রকাশ করা হয় লিখে। তাহলে দেখো আমার তিনটা, দেখো মান, দিক, আবার কি একক, তিনটা বিষয় কিন্তু কি সলভ হয়ে গেছে। তাহলে কি আমি ইজিলি আমি এইটার মাধ্যমে, অ্যারো চিহ্নের মাধ্যমে ভেক্টর কে আমি প্রকাশ করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা প্রকাশ ভঙ্গিও শিখলাম। তাহলে দেখো এইটা তো আমার কি ভেক্টরই গেল, এখন আমরা লিখি কিভাবে। দেখো ধরো এটাকে আমরা এভাবে বলবো যে 5 নিউটন, 5 নিউটন। তার মানে কি এটা দৈর্ঘ্য কত? 5, একক কি নিউটন, আর দিক কোন দিকে? এই যে এইদিকে। সবগুলো আছে, তিনটা বৈশিষ্ট্যই এর মধ্যে এতটুকুর মধ্যে প্রকাশ পাইছে। আবার ধরো আমি এইভাবে লিখলাম, এটা তোমার 2 মিটার পার সেকেন্ড। এর মানে কি এই যে ভেক্টর, এটার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হলো তোমার 2, আর মিটার পার সেকেন্ড কি এটা কি একক, এটা তো জানি। এটার মিটার পার সেকেন্ড মানে কি বেগ, আর দিক কোন দিকে? এই যে এইদিকে, অ্যারোর দিকই এটার মেইন দিক, এটার দিক। ঠিক আছে, আর ভেক্টরের সংকেত কি? ভেক্টরের সংকেত হলো দেখো, আমরা অনেক সময় কি করতাম না, যে ধরি এক্স ইজ ইকুয়াল টু কি 5, এক্স ইকুয়াল টু 10। এই যে এক্স, এইগুলো আসলে কি স্কেলার ছিল, কিন্তু আমি যখন ভেক্টর রাশির কিছু চলক টলক এগুলা বা সংকেত ধরতে যাব, সেক্ষেত্রে আমার কি লেখা হয়, ধরো এ একটা ভেক্টর, এর উপর আমি একটা অ্যারো দেবো, বাস। এটা একটা কি, তার মানে কি শুধু যদি আমি এ লিখি তাহলে কিন্তু কি ওটা একটা স্কেলার প্রকাশ করে। আমি যখন এর উপর একটা অ্যারো হেড দিচ্ছি, সেটা মানে কি এ এটা স্কেলার না, এটা ভেক্টর। ঠিক আছে, আবার এভাবেও লেখা যায়, এটাও কি এভাবেও লেখা যায়। সবচেয়ে বেশি প্রচলিত কোনটা? এটা, আমরা সবসময় এটা ইউজ করব। ঠিক আছে, আর আরেকটা হইতে পারে, সেটা হলো তোমার উপরে, উপরেও তোমার জাস্ট বার দিয়ে তোমার ভেক্টর চিহ্ন, ভেক্টর সংকেত লেখা যাইতে পারে। আবার তোমার যদি এরকম ভাবেও লেখা যায়, যে তোমার ধরো আমি বোল্ড করে লিখলাম, ধরো এটা বোল্ড করে লিখলে ওইটাকে তোমার কি ভেক্টর হিসেবে গণ্য করা হয়। তো এগুলো আমরা বেশি কিছুতে যাব না। যেটা সবচেয়ে বেশি ইউজ হয় কোনটা? অ্যারো। এটা তোমরা 9-10-এও দেখে আসছো ভেক্টরে, এটা দ্বারা তোমার ভেক্টর রাশি বোঝানো হয়। এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? ভাই না একটা ভাই। কনফিউশন আছে। হ্যাঁ বল। আচ্ছা, ওই যে চাপ, তড়িৎ প্রবাহ, হুম হুম। আচ্ছা এটাকে টেনসর রাশিও বলা হয়, আবার স্কেলার রাশিও বলা হয়, তাহলে এটা কোনটা? মানে হ্যাঁ এমসিকিউ এইটা, আসলে তাহলে এটা কি? এইটা আমাদের ইয়েতে আমরা দেব, আমাদের ইয়েতে বইয়ে যেটা আছে। প্রথমত চাপ একটা টেনসর রাশি, চাপ কিন্তু টেনসর রাশি। আবার ইটাও এগুলো আসলে একটা চার্ট আছে। তো এই ক্ষেত্রে আমাদের বইয়ে যেটা আছে ওইটাই আমরা ফলো করব। ঠিক আছে, এখন টেনসর রাশির চাপ টেনসর রাশি হওয়ার পরেও এটা কি এটার যোগ বিয়োগটা কি স্কেলারের মতো কি মেইনটেইন করে। স্কেলারে যেমন 5 প্যাসকেল, ধর স্কেলারে কি 5 + 2 7 হয় না। এখন চাপ টেনসর রাশি হওয়ার পরে
ও কি হয় 5 প্যাসকেল প্লাস 2 প্যাসকেল, এটা কি হবে আসলে কি 7 প্যাসকেলই হবে। তার মানে কি এটা আসলে স্কেলারের মতো কি কাজগুলো স্কেলারের মতোই চালায় নেওয়া যায়। সেই ক্ষেত্রে আমরা এইচএসসি তে আমরা এটাকে কি স্কেলারের আওতাভুক্ত করি, স্কেলারের আওতাভুক্ত করি, কিন্তু এটা মেইনলি টেনসর রাশি। আমাদের বইয়ে যদি দেওয়া থাকে যে চাপ একটা টেনসর রাশি, তাহলে আমরা টেনসরই দেব। আর যদি কোনো কিছু না থাকে তাহলে আমরা কি দেব, ওই ক্ষেত্রে আমরা স্কেলারে যাব। কথা ক্লিয়ার? তাহলে ভাই এমসিকিউ যদি স্কেলার এবং টেন্সর দুইটাই আসে, তাহলে ওখানে টেন্সর কে মানে ইয়া দিব নাকি, প্রাধান্যটা টেনসর বেশি? ধরো যে বলে প্রাধান্য দিছে বলে যে কিছু নাই। আচ্ছা এটা কি, এটা একটু বই পড়ে দেখিস, এটা একটু বই পড়ে দেখিস, বা এই জিনিসগুলো আসলে বই পড়লে আরো ভালোই হবে। প্রথমত টেনসরই দিয়ে দিবি, ঠিক আছে? যদি টেনসর থাকে টেনসর দিয়ে দিবি, প্যারা না। হ্যাঁ ভাই ভাই। কার কোনো কোশ্চেন? আমরা টেনসর নিয়ে আলোচনা করব না, কিন্তু টেনসরের দুনিয়া ওটা ভাই আলাদা একেবারে। হ্যাঁ রাফিন বলো। ভাই যদি আপনার ওই অপশনে যদি থাকে টেন্সরে যদি না থাকে তাহলে কি দেবো? টেনশন না থাকলে তাহলে তো আরো ভালো হইলো, স্কেলার দিয়ে দিবে। আমি বললাম না, স্কেলার দিয়ে দিবে। তখন টেনসর আর স্কেলার দিলে তখন একটু কনফিউশন বাড়বে, কনফিউশনটা এড়ানোর জন্য তুমি কি টেনসর দিয়ে দিবে। বা এটা আরো ভালো হয় তুমি তোমার টিচারের সাথে কথা বলো। কিছু কিছু জিনিস আছে দুইটা তুমি জানো ঠিকই, কিন্তু তুমি মার্ক পাইবা কি দিয়ে, ওইটা তোমার টিচারের থেকে একটু শুনবা, ঠিক আছে? তুমি কিন্তু বিষয়টা বুঝতে পারতেছো যে দুইটারই আওতাভুক্ত হওয়া যায়, কিন্তু আমার মার্ক দরকার নাকি? তুমি ব্যাখ্যাটা জানো, কিন্তু আমার মার্ক কোনটাতে আসবে ওইটার জন্য স্যারদের সাথে একটু কথা বলবা, যে স্যার আপনারা যখন খাতা দেখেন কোনটাতে আপনারা মার্ক দিচ্ছেন, এটা একটু তুমি করবে। কারণ আমি তো এইচএসসির খাতা তো আমি দেখি না। কথা ক্লিয়ার? তবে ওইটা অ্যাকচুয়াল হলো তোমার টেনসর রাশি। আমার কথা ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে কিনা? না ভাই। এই যে এই ধরনের কিছু বিষয় আছে যেগুলো তুমি বোঝো ঠিকই, কিন্তু তারপরেও কোনটা তোমার পরীক্ষার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এটা সবসময় স্যারদের সাথে বা আমার সাথে যোগাযোগ করবে। তারপরে স্যারদের সাথে ফাইনালি স্যারদের সাথে অবশ্যই যোগাযোগ করবে। জানাই এক জিনিস, মার্ক গেইন করা আর এক জিনিস। মার্কের জন্য কিন্তু তোমার একটু আলাদাভাবে চেষ্টা করা লাগবে। ওকে, তাহলে দেখো এই পর্যন্ত হইলো। এখন আমরা ভেক্টরের যোগ দেখি, যোগ নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, ভেক্টরের যোগের আগে আমরা একটু প্যারালাল শিফটিং অফ ভেক্টর, এই জিনিসটা একটু, আর ভেক্টর দুইটা ভেক্টর এক হওয়া আর দুইটা ভেক্টর সমান হওয়ার এই শর্তগুলো একটু দেখি। এই জিনিসগুলা তোমরা 9-10 এ হয়তো করে আসছো, তারপরে আমি আমার মতো করে পড়াচ্ছি। দেখো, ধরো আমার কাছে দুইটা ভেক্টর আছে, এটা একটা ভেক্টর এ, এটা একটা ভেক্টর বি, ঠিক আছে? এই ভেক্টর দুইটা, আচ্ছা দুইটা ভেক্টর সমান হওয়ার শর্ত তো আমরা সবাই জানি নাকি? দুইটা ভেক্টর সমান হওয়ার শর্ত আমরা ভাই 9-10 এ পড়ছি। জি কি ভাই জানি। সমান হওয়ার শর্ত কি? সেটা কি? তারা কি সমান্তরাল হবে প্রথমত। ধারক আর রেখা ধারক রেখা এক হওয়া মানে কি? মেইন কথা সমান্তরাল থাকা মানে কি? ধারক রেখা এক হওয়া, ঠিক আছে? সমান্তরাল থাকলেই ধারক রেখা এক হয়ে যায় অটোমেটিক, ঠিক আছে? ধরো ভাই এখন তাহলে এটার মান চেক করব কিভাবে? এই যে এইটা আর এটার দৈর্ঘ্য কি হবে? এক হবে। দেখো এরো কি এ, তারপরে কি সমান্তরাল আছে, ভালো কথা সমান্তরাল আছে, তার মানে কি ধারক রেখা এক। এরপরে দেখো দিকও এক, এরোর দিকও এক, তার মানে কি এ ভেক্টর আর বি ভেক্টর কি দুইটা সমান সমান ভেক্টর। তার মানে এইখানে আমি বলতে পারবো এ ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর। ক্লিয়ার মমিন? ধরো যদি হ্যাঁ এরকম হয়তো, আমি আরেকটা ভেক্টর নিচ্ছি, এখানে সি ভেক্টর একটা নিলাম, সি ভেক্টর, এটা সি ভেক্টর। এখন মানের ক্ষেত্রে আমি এটা বললাম, এটাও 5 নিউটন, এটাও 5 নিউটন, এটাও 5 নিউটন। দেখো মান কিন্তু কি এটারও 5, এটারও 5, এটারও 5। কিন্তু আমি এ ভেক্টর আর সি ভেক্টরকে কি এক সমান ভেক্টর বলতে পারবো না। ভেক্টর সমান হওয়ার শর্ত কি? তোমার মানও এক হওয়া লাগবে, দিকও এক হওয়া লাগবে। এখানে দেখো মান এক আছে, 5 নিউটন 5 নিউটন, মানে কোনো সমস্যা নাই। কিন্তু দিকে দেখো, ওর দিক এই দিকে, ওর দিক এই দিকে, এটা দিক। তাহলে কি দিকের ক্ষেত্রে কি ফেল করে গেছে? দিক এক না, সেই জন্য আমরা কি এ ভেক্টর আর সি ভেক্টরকে কিন্তু কি এক বলতে পারবো না। এ ভেক্টর নট ইকুয়াল টু সি ভেক্টর। তাহলে মান এক হইলেই দুম করে আমরা এই কথাটা বলবো না যে ভেক্টর দুইটা সমান। কথা ক্লিয়ার এভরিওয়ান?
ক্লিয়ার বোঝা ভাই। গেল কিনা? ওকে, জি ভাই। জি ভাই। এখন আসি প্যারালাল শিফটিং জিনিসটা আসলে কি। প্যারালাল শিফটিং, প্যারালাল শিফটিং অফ ভেক্টর। প্যারালাল শিফটিং অফ ভেক্টর এটা আসলে কিছুই না। এই যে আমরা যে ভেক্টর সমান হওয়ার শর্ত পড়লাম না, এই জিনিসটাকে কাজে খাটায় একটা টেকনিক, জাস্ট, আর কিছু না। কি বলতেছে প্যারালাল শিফটিং? প্যারালাল মানে কি সমান্তরাল, শিফট মানে কি স্থানান্তর। সমান্তরাল ভাবে আমি কোনো ভেক্টরকে স্থানান্তর করতে পারি, এতে আমার ভেক্টর আগের মতোই থাকে, অপরিবর্তিত থাকে, এইটাই বলতেছে প্যারালাল শিফটিং অফ ভেক্টর। এই এই জিনিসটা বলে কি, বলে বলে হইলো তোমার, তুমি একটা ভেক্টরকে তুমি সমান্তরাল ভাবে যদি স্থানান্তর করো, এক জায়গা থেকে আর এক জায়গাতে স্থানান্তর করো, তাহলে ভেক্টরের পরিবর্তন হয় না। কথা বোঝা গেছে? ধরো, তাহলে এটা আমি একটু একটা উদাহরণ নেই। ধরো এটা আমার একটা ভেক্টর আছে, এ ভেক্টর। এই ভেক্টরটাকে আমি যদি, দেখো এইভাবে আছে, এখান থেকে যদি আমি এইখানে রাখি, আবার এইখানে নিয়ে আসি, এইখানে নিয়ে আসি, এইখানে নিয়ে আসি, এ ভেক্টর কিন্তু কি এ ভেক্টরই থাকবে। ধরো আমি আর একটা কপি বানাই, তাহলে জিনিসটা আরো ভালো বোঝা যাবে। ধরো আমার ভেক্টরটা এইখানে ছিল, এখন এইখান থেকে যখন আমি এইখানে নিয়ে আসছি, দেখো তো, প্রথমত আমি এই ভেক্টরটা, এটা ছিল আমার কি আদি অবস্থান, এই ভেক্টরটাকে আমি এইখান থেকে এইখানে নিয়ে আসছি, কিন্তু কিভাবে নিয়ে আসছি এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমার প্যারালালি নিয়ে আসা লাগবে। প্যারালালি নিয়ে আসলে কি ঘটনাটা ঘটে দেখো, প্যারালালি যখন আমি নিয়ে আসতেছি তখন কি এর দিক কি চেঞ্জ হচ্ছে? এটা বলো তো মমিন, এর দিক কি চেঞ্জ হয় কিনা? ধরো এই যে এইটা আমার কলম, এটা ধরো আমার, আচ্ছা প্যারালাল বিষয়টাকে বুঝি কিনা। প্যারালাল মানে কি, আমার প্রত্যেকটা পয়েন্টে আমার কি, এটাকে যদি বর্ধিত করি, প্রত্যেকটা পয়েন্টে আমার কি হবে, দূরত্ব কি হবে, সেম হবে, তোমার দূরত্ব আমার সেম, সমান হবে, এইটাকে আমরা প্যারালাল বলতেছি, ঠিক আছে? এখন ধরো প্যারালাল যদি না হয় তাহলে কি, ধরো আমি যদি এই কাজটা করি, যদি এইভাবে নিয়ে আসতাম, এখন দেখো তো এইটাকে কি আর প্যারালাল আছে? এটা দেখো তো, এইটাকে আর এখন প্যারালাল আছে? দেখো এইখান থেকে এইখানে কি দূরত্ব যায়, এখান থেকে এখানে দূরত্ব কিন্তু কি আলাদা, তাহলে এইটাকে কিন্তু আমি প্যারালাল শিফটিং বলতে পারবো না। কিন্তু এইটাকে দেখো, এটাকে জাস্ট আমি এইভাবে নিয়ে আসছিলাম, এইখান থেকে জাস্ট এইখান থেকে এইভাবে নিয়ে আসছিলাম, এটা কিন্তু প্যারালাল শিফটিং হয়েছে। এটাকে যদি তুমি একটু বর্ধিত করো, এইভাবে বর্ধিত করো, এটাকেও যদি বর্ধিত করো, দেখবা প্রত্যেকটা পয়েন্টে তোমার প্রত্যেকটা, এখান থেকে এখানে দূরত্ব যায়, এখান থেকে এখানে দূরত্ব তাই, এখান থেকে এখানে দূরত্ব তাই। তাহলে এইটাকে বলতেছি আমরা প্যারালাল শিফটিং। তাহলে এই প্যারালাল শিফটিং করলে তোমার ভেক্টর এখানেও যা থাকবে এখানেও তাই থাকবে, এইটাই বলতেছে, আর কিছু না। কি জন্য এক থাকতেছে এটা, এটা কিন্তু তুমি নিজেই ধরতে পারবা কি জন্য এক থাকতেছে। এখানে এক থাকতেছে না কি জন্য, এখানে আমি প্যারালাল শিফটিং করি নাই, সেই জন্য আমার কি ভেক্টর, এখানে এ ভেক্টর বললেও এখানে কিন্তু আর এ ভেক্টর নাই, অন্য কিছু হয়ে গেছে। ধরো এখানে কিন্তু কি এ ভেক্টরই আছে, কিন্তু এখানে এ ভেক্টর আর থাকবে না, এখানে এখানে এ ভেক্টরই আছে, এখানে ধরো কি বি ভেক্টর বা সি ভেক্টর হয়ে গেছে। দেখো মান কিন্তু আমার সেমই আছে, এখানেও মান যায়, এখানেও মান তাই, এখানেও মান তাই। কিন্তু এইখানে একটা স্পেশাল ঘটনা কি ঘটে, মান সেম হওয়ার সাথে সাথে দিকও সেম আছে, দিকও সেম আছে। দেখো দিকও সেম আছে, কারণ কি আমি প্যারালাল শিফটিং করছি। দেখো এই জিনিসটা, ধরো আমি জিনিসটা একেবারে ইজি, ধরো এইখানে তোমার এক ফ্রেন্ড এখানে দাঁড়ায় আছে, তোমার আরেকটা ফ্রেন্ড এখানে দাঁড়ায় আছে, একটা লোক, আমি এসে বললাম যে আমি হলো থার্ড পার্সন, আমি এসে বললাম যে উত্তর দিক কোন দিকে, বা দক্ষিণ দিক কোন দিকে, বা পূর্ব দিক কোন দিকে, আমি বললাম যে পূর্ব দিক কোন দিকে, তুমি কিন্তু দেখাইবা কোন দিকে, এই দিকে। আবার তোমার বন্ধু কিন্তু দেখাবে কি এই দিকে। তাহলে দেখো এই দুইটা কিন্তু কি প্যারালাল আছে, তার মানে প্যারালাল থাকলে আমার দিক কিন্তু কি চেঞ্জ হচ্ছে না। ও যেটাকে বলতেছে ও এটাকে বলতেছে, কিন্তু দুইজনের পজিশন কিন্তু আলাদা। ও এই পজিশন থেকে বলতেছে, ও এই পজিশন থেকে বলতেছে, দুইজনের পজিশন আলাদা, কিন্তু ও যেটাকে উত্তর দিক বলতেছে তুমিও কিন্তু সেটাকেই উত্তর দিক বলতেছো। তার মানে দুইজন সেম দিকটাকেই কিন্তু নির্দেশ করতেছে, ভিন্ন দিক না। ও এইখানে একটা অ্যারো দেখাইছে, তুমি এইখানে একটা অ্যারো দেখাইছো, তাতে কি দিক চেঞ্জ,
দিক কি ভিন্ন হয়েছে নাকি, এটা জাস্ট বলো। দিক এক আছে নাকি দিক ভিন্ন হয়েছে, এটা আমাকে কেউ একজন বলো। মমিন, একই আছে। দিক একই আছে, কিন্তু যদি এরকম বলতো যে এই বেচারা বললো যে তোমাকে যে উত্তর দিক আসলে এই দিকে, তখন কি দুইজনের কথা কি এক হবে? ও বলতেছে এই দিকে, ও বলতেছে এই দিকে, এইটা কিন্তু কি আর প্যারালাল না। দেখো এখানে প্যারালাল থাকার কারণে পজিশন চেঞ্জ হইলেও পজিশন কিন্তু চেঞ্জ। ও এর দেখাইতেছে এখানে, মানে ধরো আমি কি আমার দুইটা নখ কি আমি কি বলতেছি এইটা উত্তর দিক, আমার এ নখ বলতেছে এইটা উত্তর দিক, দিক কিন্তু দুইজন কি সেমই দেখাচ্ছে, কিন্তু আমি এই পজিশন থেকে এই দিকে দেখাচ্ছি, এই পজিশন থেকে এই দিকে দেখাচ্ছি। তার মানে কি আমার প্যারালাল আছে, দেখো আমার দিক নখ দুইটা প্যারালাল আছে, কিন্তু পজিশন ভিন্ন হওয়া সত্ত্বেও আমার প্যারালাল থাকার কারণে আমার দিক সেম থাকতেছে। কিন্তু দেখো আমি যদি এইরকম থাকতাম যে আমার এক নখ বলতেছে এইটাকে উত্তর আর এক নখ বলতেছে এইটাকে উত্তর, তখন কিন্তু কি দিক দুইটার মধ্যে মারামারি বেঁধে যাইতো, দিক দুইটা সেম হইতো না। তাহলে এইটা কি বোঝা গেল কিনা যে প্যারালাল যদি শিফট করা হয় তাহলে সেক্ষেত্রে দিক অপরিবর্তিত থাকে, সাথে সাথে মান তো অপরিবর্তিত আগে থেকেই আছে, মানে তো কোনো কথাই হবে না। মান দেখো এখানেও যতটুকু দৈর্ঘ্য, মান আসলে কাকে নির্দেশ করে? দৈর্ঘ্য। দৈর্ঘ্য এখানে যা, এখানেও তাই, এখানেও কিন্তু তাই। দৈর্ঘ্য তিন জায়গাতেই সেম, বাট এইখানে দিকও সেম, এখানে দিকও সেম, কিন্তু এখানে দিক সেম নাই। এখন আমরা তো এটা জানি যে মান এবং দিক দুইটাই যদি সেম হয় তাহলে কি ভেক্টর দুইটা কি হয়? সেম হয়, সমান হয়। আর মান, ধরো মান ঠিক আছে কিন্তু ভেক্টরের কি তোমার কি দিক সেম নাই, তাহলে কিন্তু তোমার ওটা ভেক্টর দুইটা এক ভেক্টর হবে না। তাহলে এইখানে কি আছে, এই কেসে প্যারালাল শিফট যেখানে করলাম সেখানে কিন্তু কি মানও সেম, দিকও সেম। তার মানে কি এটাকে যদি আমি এ ভেক্টর বলতে পারি, এটাও কিন্তু কি এ ভেক্টরই হবে, কারণ কি দুইটা ভেক্টর কি সমান। আমার কথা বোঝা গেছে? কিন্তু এইটাকে কিন্তু কি আমি এ ভেক্টর বলতে পারবো না, কারণ কি এটার দিক চেঞ্জ হয়ে গেছে। কার কোন কোশ্চেন আছে মমিন? ভাই সব ক্ষেত্রেই তাহলে নাম পরিবর্তন হয়ে যাবে যদি দিক পরিবর্তন হয়। নাম নিয়ে এখানে কিছু আসে যায় না, নাম নিয়ে কিছু আসে যায় না। তুমি এখানে আসলে তুমি অন্য কিছু একটা বলবে। ধরো তুমি এখানে এখানে ধরো ডি ভেক্টর বললাম, ধরো এখানে ডি ভেক্টর নাম তুমি দিলে, কিন্তু এখানে হবে কি এ ভেক্টর ইজ ইকুয়াল টু তুমি কি ডি ভেক্টর এটা লিখতে পারবা, এটা লিখতে পারবা। কিন্তু এখানে তুমি এ ভেক্টর নট ইকুয়াল টু তোমার কি বি ভেক্টর, এইটাই হলো মেইন কথা। তুমি এই জিনিসটা বুঝছো কিনা? এখন এ ভেক্টর ইজ ইকুয়াল টু যখন ডি ভেক্টর হয়ে গেছে, তুমি ডি এর পরিবর্তে এখন তুমি এ ভেক্টর লেখো, প্যারা তো নাই। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কি তুমি বি এর পরিবর্তে এ লিখতে পারবা না। তুমি নাম যাই দাও না কেন, তোমার জাস্ট বোঝা লাগবে যে সমান কোথায় হইতেছে আর অসমান কোথায় হইতেছে। যখন সমান হয়ে যেতেছে তখন কিন্তু কি তুমি এটাকে ডির পরিবর্তে এখন তুমি এ লিখতে পারো। তুমি যখন দেখতে পারতেছো, তুমি প্রথমে প্রথমে তুমি সবগুলাকেই ভিন্ন নাম দাও, ভালো কথা। কিন্তু ভিন্ন নাম দেওয়ার পরে তুমি চেক করতেছো যে এখানে মান আর দিক দুইটাই তো সেম আছে, তাহলে কি এইখানে ডি ভেক্টরও যা এ ভেক্টর আসলে তাই। মমিন বোঝা গেল কিনা কথাটা? হ্যাঁ। কোনো ডাউট আছে? না, ডাউট নাই কোনো। ডাউট থাকলে ভাই আবার বলো, প্যারা নেই। হ্যাঁ না, পারভেজ সমস্যা বল। নেই। মানে বি ভেক্টরের মান ইকুয়াল ডি ভেক্টরের মান, তো এটা তো এইটা হবে না, বি হ্যাঁ ভেক্টরের মান এইটা হবে, যখন। হ্যাঁ হ্যাঁ এইটা তো, সেই জন্য আমরা এটা লিখতে পারি যে এ ভেক্টরের মান, এই যে মান প্রকাশ করা হলো মডুলাস দিয়ে, ইজ ইকুয়াল টু বি ভেক্টরের মান ইজ ইকুয়াল টু ডি ভেক্টরের মান, এইটা লিখতে পারবো। কিন্তু এ ভেক্টর নট ইকুয়াল ডি ভেক্টর, বি ভেক্টর এইটা এ ভেক্টর কিন্তু সমান সমান এটা লিখতে পারবো না, এটা ভুল। কারণ ভেক্টর সমান হওয়ার জন্য আমার সবগুলো ক্রাইটেরিয়াই পাস করা লাগবে, মানও সেম হওয়া লাগবে, দিকও সেম হওয়া লাগবে। এখন প্যারালাল শিফটিং করলে আমার মান দিক দুটাই অটোমেটিক সেম হয়ে যায়। সেই জন্য সেই ক্ষেত্রে আমি এই জন্য আমি একটা ভেক্টর এ ভেক্টরটা এখানে এইখান থেকে আমি চাইলে এখান থেকে ইজিলি প্যারালালি শিফট করতে পারি আমার যদি দরকার হয়। আর এটা অহরহ দরকার হবে, সেই জন্য আমি এটা আগেই শিখাই নিলাম যে কোনো সময় যদি তোমার এরকম কিছু দরকার হয় যে একটা ভেক্টর এখানে আঁকানো আছে, তোমার এই ভেক্টরটা আমার তোমার এইখানে আঁকানো লাগতেছে, তাহলে তুমি কি প্যারালাল শিফট করবে, জাস্ট যে এই এর সমান্তরালে এইখানে একটা ভেক্টর আঁকায় দিবে, বাস হয়ে গেল। কথা ক্লিয়ার কিনা? জি ভাই। কার কোনো কোশ্চেন? না ভাই। মমিন না কোনো ভাই। ডাউট? ডাউট থাকলে না। কিন্তু শুধু হ্যাঁ হ্যাঁ বলবে না, আমি কিন্তু এখানে গতানুগতিক টিচারের মতো না যে তুমি কোশ্চেন করতে ভয় পাবে। হালকা পাতলা ডাউট থাকলে সেটা সাথে সাথে ক্লিয়ার করে নেবে, ঠিক আছে? জি ভাই। ওকে, এরপরে আসি। প্যারালাল শিফটিং বুঝলাম, তাহলে প্যারালাল শিফটিং আমার কখনো লাগবে, কাজে লাগবে। প্যারালাল শিফট মানে কি, আমার যখন শিফটিং এর প্রয়োজন হবে, ধরো একটা ভেক্টর আমার এখানে আছে কিন্তু এইখানে থাকলে আমি কোনো সুবিধা পাচ্ছি না, এই ভেক্টরটা আমার এইখানে আনলে আমার একটা সুবিধা পাচ্ছি, তুমি শিফট করে ফেলো, কোনো প্যারা নাই। তখন তুমি প্যারালাল শিফটিং অফ ভেক্টরের কনসেপ্টটা কাজে খাটাইবে।
এখন আসি আমরা যোগে আসবো। এখন ভেক্টর অ্যাডিশন, ভেক্টরের যোগ। ভেক্টর যোগ, ধরো আমার কাছে দুইটা ভেক্টর আছে, একটা ভেক্টর হলো তোমার এ ভেক্টর, একটা হলো তোমার বি ভেক্টর। তাহলে আমার কি এই দুইটা ভেক্টর আমি যোগ করতে চাই, আমার কাজ কি দুইটা ভেক্টরে যোগ করতে চাই, এ প্লাস বি এইটা করতে চাই, এ ভেক্টর প্লাস বি ভেক্টর এটা করতে চাই। এখন এই যোগ করব কিভাবে, আর যোগ করার পরে কি ফলাফল পাবো, এইগুলা নিয়ে কথাবার্তা বলবো। তাহলে ভেক্টর যোগ করার বিভিন্ন পদ্ধতি আছে, ভেক্টর যোগ করার বিভিন্ন পদ্ধতি আছে। তুমি এই এই সেম কাজটা তুমি কি বিভিন্ন পদ্ধতিতে করতে পারো। আমরা এর মধ্যে প্রধানত তোমার দুইটা পদ্ধতি শিখবো, আর একটা পদ্ধতি তোমরা অলরেডি জানো, সেটা কি ত্রিভুজ বিধিটা কিন্তু অলরেডি তোমরা জানো। তো আমরা এইখানে কি শিখবো, তোমার হেড এন্ড টেইল মেথড শিখবো আর সামান্তরিক বিধিটা শিখবো, ঠিক আছে? ওকে, যোগ করার আগে আমি একটা কথাতে বলতে চাই, সেটা হলো তোমার দুইটা ভেক্টর যখন তুমি যোগ করো অথবা বিয়োগ করো, আমি কি বললাম, দুইটা ভেক্টরের মধ্যে যখন তুমি যোগ অথবা বিয়োগ করো তখন কি তার তো একটা ফলাফল থাকবে। যেমন স্কেলারের ক্ষেত্রে 5+2 সমান সমান কি 7, তাহলে 5 আর 2 যোগ করার পরে আমি ফলাফল হিসাবে 7 পাইছি, এইটা আমার কি ফলাফল, এটা আমার ফলাফল। একইভাবে এ ভেক্টর আর বি ভেক্টর যে আমি যোগ দিচ্ছি, যোগ দেওয়ার পরে কিন্তু কি আমি একটা ফলাফল পাবো, সেই ফলাফলটার প্রকৃতি কিরকম হবে, অ্যান্সার হলো ফলাফলটাও একটা কি ভেক্টর রাশি হবে, সমজাতীয়রই কি ভেক্টর রাশি হবে। কি বললাম, সমজাতীয়রই ভেক্টর রাশি হবে। আর একটা কথা, সেটা হলো তোমার ভেক্টর যোগ দেওয়ার আগে অবশ্যই তোমার দেখা লাগবে যে তোমার ভেক্টর রাশিদ্বয় তোমার সমজাতীয় কিনা। ধরো তোমার এ ভেক্টর আছে বি ভেক্টর আছে, ভালো কথা, কিন্তু এ হলো তোমার কি বল, আর এটা হলো তোমার কি ফোর্স, সরি, বল আর ফোর্স তো একই, এটা হলো বল আর এটা হলো তোমার বেগ। বল আর বেগের মধ্যে কিন্তু আমি যোগ দেব না, দুইটা কিন্তু কি তোমার ভেক্টরই, বল ও ভেক্টর, বেগ ও ভেক্টর। কিন্তু আমি কি বল আর বেগের কিন্তু যোগ করতে পারবো না, বলের সাথে আমি বল যোগ করতে পারবো, বেগের সাথে বেগ যোগ করতে পারবো, ত্বরণের সাথে ত্বরণ যোগ করতে পারবো, কিন্তু একটার সাথে আর একটা যোগ করা যাবে না। এটা কিন্তু কি স্কেলারের ক্ষেত্রে আমরা এটা জানি। যেমন তোমরা কি হাতির সাথে ঘোড়া যোগ দিতে পারবে না, তুমি ধরো এটা কি করতে পারবে যে 1 কেজি আলু যোগ তোমার, ধরো আমি যদি তোমাকে এই কোশ্চেনটা করি, ধরো 1 কেজি প্লাস তোমার 2 জুল তাপ, এটা সমান সমান কত, বলবে যে এটা একটা ভুল কোশ্চেন, এটা কি এই যোগটা করাই যায় না। কারণ 1 কেজি, কেজি একটা হইলো কি, এটা কি ভরের, এই রাশিটা কি ভর, আর এই রাশিটা কি তোমার তাপ বা শক্তি, শক্তির সাথে তুমি ভর কি যোগ দিতে পারবে না, কারণ কি দুইটা সমজাতীয় রাশি না। একইভাবে তুমি দুইটা সমজাতীয় ভেক্টরের মধ্যে যোগ করতে পারো, প্রথমত ভেক্টরের মধ্যে যোগ করতে চাচ্ছি কিন্তু এটা সমজাতীয় হওয়া লাগবে, ঠিক আছে? কথা বোঝা গেল কিনা? তাহলে আমরা ধরে জি ভাই। নিচ্ছি যে এখানে এ ভেক্টর আর বি ভেক্টর কি সমজাতীয় অলরেডি আছে, তো এই সমজাতীয় থাকার পরে এখন আমি যোগ দিতে চাচ্ছি। ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার কিনা? ক্লিয়ার ভাই। তাহলে দেখো, তাহলে কি বললাম, ফলাফলটাও কি হবে, ভেক্টরই হবে। এটা কোন ক্ষেত্রে, যোগের ক্ষেত্রেও বিয়োগের ক্ষেত্রেও। তুমি এ আর বি ভেক্টর দুইটা ভেক্টরের মধ্যে বিয়োগ করার পরে তুমি কি যে ফলাফলটা পাইবা সেটাও কি ভেক্টরই হবে, ঠিক আছে? আবার দুইটা ভেক্টর রাশির মধ্যে তুমি যোগ করার পরে তুমি যা পাইবা সেটা কি ভেক্টরই হবে। তাহলে এই জিনিসটা আমি একটু লিখে দেই যে ভেক্টরের মধ্যে গুণনের ক্ষেত্রে কিন্তু এটা আমি বললাম না, গুণনের ক্ষেত্রে কাহিনী আলাদা। তুমি দুইটা ভেক্টর গুণন করলে তোমার কি এখানে কি তার কি মানে বৈশিষ্ট্যটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, কিন্তু যোগের ক্ষেত্রে আর বিয়োগের ক্ষেত্রে বৈশিষ্ট্য চেঞ্জ হয় না, বৈশিষ্ট্য কি আগের মতোই থাকে। তুমি দুইটা ভেক্টর যোগ দিছো তাহলে তুমি কি ফলাফল কি ভেক্টরই পাইবা, তুমি দুইটা ভেক্টর বিয়োগ দিছো তুমি কি ফলাফল কি ভেক্টরই পাইবা। বাট গুণনের ক্ষেত্রে তুমি কি দুইটা ভেক্টর গুণন করছো, তুমি কি স্কেলার হুট করে তুমি কি স্কেলার পাইতে পারো, আবার দুইটা ভেক্টর গুণন দিছো আবার তুমি কি ভেক্টরও পাইতে পারো, ওইখানে কাহিনী আলাদা, ঠিক আছে? কিন্তু যোগ বিয়োগের ক্ষেত্রে আমি এটা লেখা দেই, যোগ এর ক্ষেত্রে ফলাফল
সবসময় সময় ভেক্টরই হবে, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এ আর বি এই দুইটা ভেক্টর যখন আমি যোগ দিচ্ছি তখন তার মানে কি এই যোগ দেওয়ার পরে আমি কি নতুন আর একটা ভেক্টর পাচ্ছি না, যেটা ফলাফল পাচ্ছি সেটা কিন্তু কি নতুন একটা ভেক্টর, সেটাও একটা ভেক্টর। তাহলে সমান সমান আমি কি ধরলাম আর ভেক্টর, ঠিক আছে। এই আরটাকে আমরা বলতেছি ফলাফল, ফলাফলের ইংলিশ কি রেজাল্টেন্ট বা লব্ধি, ঠিক আছে। এই আরটাকে আমরা বলতেছি লব্ধি, এইটাই আমরা বের করব। কথা ক্লিয়ার কিনা এ পর্যন্ত? বোঝা গেল কিনা? কোনো ডাউট থাকলে বলো। কোনো ডাউট আছে? না ভাই। ওকে, তাহলে দেখো এইখানে যেমন 5 + 2 = কত, 7 পাইছিলাম। এই 7টাকে বলতেছি লব্ধি। এইখানে কি a + b = r, এই rটাই আমরা এখন বের করতে চাই। এখন তাহলে আমি যোগ করতে চাই। প্রথমত আমি বলছি কি যোগ করার বিভিন্ন পদ্ধতি আছে, আমরা এখানে কি দুইটা পদ্ধতিতে আমরা যোগ করা শিখবো। প্রথমত তোমার হেড অ্যান্ড টেল মেথডে যাই। হেড অ্যান্ড টেল মেথডে আমরা যোগ বিয়োগ কিভাবে করে সেটা একটু দেখবো। হেড অ্যান্ড টেল মেথড, দেখো হেড অ্যান্ড টেল মেথডে তোমার দেখো যে কোনো মেথডেই আমি যোগ বিয়োগ করতে চাই না কেন আমার দুইটা স্টেপে কাজ করা লাগে। কি বললাম? দুইটা স্টেপে কাজ করা লাগে। প্রথম স্টেপ কি আমার যোগ করা, তারপরে ফলাফল বের করা। সেটা আমি বলে দিই, যে কোনো ইয়েতে স্টেপ 1 যোগ, দেন তুমি ফলাফল। যোগের পরেই তুমি ফলাফল পাইবা, ঠিক আছে। আগে যোগ করা লাগবে, দেন তুমি ফলাফল পাইবা। তাহলে যোগ করবো, যোগ করা বলতে কি বোঝাচ্ছে, আবার ফলাফল বের করা বলতে কি বোঝাচ্ছে। হেড অ্যান্ড টেইল মেথডে আমার কি করা লাগবে, প্রথমে কি যোগ করা লাগবে, তারপরে ওই ফলাফল বের করা লাগবে। আমি যখন সামান্তরিক বিধি পড়তে যাব তখনও কি আমার কি প্রথমে আগে যোগ করা লাগবে, তারপর ফলাফল বের করা লাগবে, ঠিক আছে। এই যে এই দুইটা স্টেপেই তোমার কি পদ্ধতি ভেদে ভিন্নতা দেখা যায়। যে আমি হেড অ্যান্ড টেইল মেথডে আমি যখন যোগ করতে যাব তখন তার প্রসেস একরকম, আবার সামান্তরিক বিধিতে যখন যোগ করতে যাব তখন তার প্রসেস একরকম। হেড অ্যান্ড টেইল মেথডে যখন আমি ফলাফল বের করতে যাব তখন আমার কি পদ্ধতি একরকম, যখন আমি সামান্তরিক বিধিতে ফলাফল বের করতে যাব তখন তার পদ্ধতি একরকম। এখন দেখো যেহেতু আমরা হেড অ্যান্ড টেইল মেথডে আমরা যোগ করতে চাচ্ছি, তাহলে আমি কি হেড অ্যান্ড টেইল মেথডে আমি দেখবো যে যোগ করে কিভাবে, ফলাফল বের করে কিভাবে। ওকে, তাহলে দেখো যোগ করে কিভাবে এটা নিয়ে একটু কথা বলি। প্রথম স্টেপ কি যোগ করা। যোগ করে এইভাবে যে তোমার আদি বিন্দু। আচ্ছা, হেড অ্যান্ড টেইল মেথড এটাকে বলা হচ্ছে কি জন্য সেটা নিয়ে একটু কথাবার্তা বলি। হেড মানে কি মাথা, আর টেল মানে কি লেজ, এটা তোমরা জানি। একটা ভেক্টরের এই যে তীর চিহ্ন এটাকেই বলা হইতেছে কি হেড, আর এটাকে বলা হইতেছে টেল, আর কিছু না। হেড, হেড অথবা কি প্রান্ত বিন্দু, এটাকে আমরা কি প্রান্ত বিন্দু হিসাবেও চিনি বা টার্মিনাল পয়েন্ট অথবা টার্মিনাল পয়েন্ট। এইটাকে বলা হচ্ছিল টেল, টেল বা লেজ, টেল অথবা লেজ, অথবা ইনিশিয়াল পয়েন্ট বা আদি বিন্দু। লেজ আদি বিন্দু বলা হয়, অথবা ইনিশিয়াল পয়েন্ট। ইনিশিয়াল অর্থই তোমার আদি, ঠিক আছে। এই দুটা বোঝা গেল। তাহলে এই পয়েন্টটাকে বলতেছি কি টেইল বলতে পারো, লেজ বলতে পারো, আদি বিন্দুর ইনিশিয়াল পয়েন্ট, যা ইচ্ছা সেটাই বলো, ঠিক আছে, কোনো প্যারা নাই। আর এই যে অ্যারো, অ্যারোর যে মাথায় মাথা, এটাকে বলতেছি হেড, প্রান্ত বিন্দু, মাথা বলতে পারো মাথা অথবা টার্মিনাল পয়েন্ট। টার্মিনাল অর্থ প্রান্ত, ঠিক আছে, টার্মিনাল অর্থ প্রান্ত।
তাহলে দেখো এখন আসি কি, আমি বিন্দুগুলার পরিচয় শিখে গেলাম। এখন কি আমি যোগ করে কিভাবে, তারপর যোগ করার পরে আমি ফলাফল বের করতে পারবো। যোগ করার আগে কিন্তু কি আমি ফলাফল বের করতে পারবো না। তাহলে যোগ করে কিভাবে, দেখো যোগ করে একেবারে ইজি। এটা বলতেছে তুমি যতগুলা ভেক্টরই তুমি যোগ দাও না কেন, জাস্ট একটা জিনিস মাথায় রাখবে, সেটা কি, প্রথম ভেক্টরের আদি বিন্দুর সাথে, সরি, প্রথম ভেক্টরের শেষ বিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু তুমি এক করে দাও, বাস, আর কিছু না। এই সহজ কথাটা কি বললাম, প্রথম ভেক্টরের শেষ বিন্দু এই কথাটা কি খুব কঠিন কথা, কি বলবো, তুমি যে ভেক্টর গুলা যোগ দিচ্ছ ওইখানে তুমি কি যে কোনো একটাকে তুমি প্রথম ভেক্টর ধরবে, আর আরেকটাকে তুমি দ্বিতীয় ভেক্টর ধরবে, ঠিক আছে। তুমি যে এটা তোমার ইচ্ছা মতো, তুমি একটাকে প্রথম ভেক্টর ধরতে পারো আর একটাকে দ্বিতীয় ভেক্টর। এটা এমন না যে এইটাকেই প্রথম ধরা লাগবে আর একটাকে আমার দ্বিতীয় ধরা লাগবে, এমন না, তুমি তোমার ইচ্ছা মতো। তুমি ধরো একটা ভেক্টরকে প্রথম ভেক্টর ধরছো আর একটা ভেক্টরকে দ্বিতীয় ভেক্টর ধরছো, তাহলে কি করবে, প্রথম ভেক্টরের শেষ বিন্দু আর দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু এক বিন্দু করে ফেলবে, বাস, এই একেবারে সোজা। বা এটাকে তুমি শর্টকাটে আরো ভালোভাবে মনে করবে, মনে রাখতে পারো, জাস্ট একটার আদির সাথে আর একটা শেষ, এইটাই এনাফ, আর কিছু এত বেশি কথা আমার মনে রাখা লাগবে না। জাস্ট মনে রাখবা যে আদির সাথে শেষ, হেডের সাথে টেল মিলবে, আর কিছু না, হেডের সাথে টেল মিলবে, হেডের সাথে টেল, হেড প্লাস টেল, এটা জাস্ট মাথায় রাখো। এর মানে কি, তুমি একটা ভেক্টরের যদি হেড নাও তাহলে একটা ভেক্টরের তুমি কি নিবা, টেল নিবা। একটা ভেক্টরের যদি তুমি টেল নাও আর একটা ভেক্টরের হেড নিবে, একেবারে ইজি কথা। আর কোনো সমস্যা আছে এখানে? তোমার বাংলা কথা যদি এটা যদি কঠিন মনে হয়, তুমি জাস্ট এটা মনে রাখবে, তুমি একটা ভেক্টরের হেড নিছো, তুমি তাহলে দ্বিতীয় ভেক্টরের তুমি কি টেল নিবা, অথবা তুমি একটা ভেক্টরের প্রথম ভেক্টরের টেল নিছো, তাহলে দ্বিতীয় ভেক্টরের তুমি কি নিবা, হেড নিবা, একেবারে ইজি। আর কোনো কোশ্চেন আছে? না। তাহলে দেখো, তাহলে এই না কথাটাকে ভাই। আমি এখন ইমপ্লিমেন্ট করি, এই কথাটা আমি বুঝলাম যে এই কাজ করা লাগবে, এখন এটা করব কিভাবে। আমি কি করছিলাম, এই যে এই দুইটা ভেক্টর আমি কি করতে চাইছিলাম, যোগ দিতে চাইছিলাম। তাহলে এই দুইটা ভেক্টরের উপর এই কথাটা আমি অ্যাপ্লাই করব কিভাবে, এটা তোমার দেখা লাগবে। আমি বললাম যে এই কাজটা করো, এই কাজটা করো, এখন এই কাজটা করব কিভাবে এটা একটু দেখো। দেখো, তাহলে আমি কি বলছি, প্রথমে যোগ করা লাগবে। তাহলে আমার কি, এইখানে আমি কোনটাকে প্রথম ধরবো বলো, যে কোনো ইচ্ছা, আমি এ কেও প্রথম ভেক্টর ধরতে পারি, বি কেও প্রথম ভেক্টর ধরতে পারি, কোনো প্যারা নেই, ঠিক আছে। ভাই তাহলে আমি এ কে আমি প্রথম ভেক্টর ধরি, কারণ দেখো তোমার এ প্লাস বি এটাও যে জিনিস, বি প্লাস এ এটাও কিন্তু কি সেম জিনিস, ঠিক আছে। এইটাকে আমি ধরো, এইটাকে প্রথম ভেক্টর দিলে এ প্লাস বি বলতেছি, বি কে প্রথম ভেক্টর দিলে বি প্লাস এ বলতেছি, কিন্তু ফলাফল কিন্তু কি দুইটা সেম। সেই জন্য তোমার ইচ্ছা মতো তুমি প্রথম ভেক্টর দ্বিতীয় ভেক্টর ধরলে কোনো সমস্যা নেই। তাহলে আমি ধরলাম এ কেই প্রথম ভেক্টর, তাহলে এ কে আমি প্রথম ভেক্টর ধরছি, তাহলে কি বলছি, প্রথম ভেক্টরের শেষ বিন্দু, প্রথম ভেক্টরের শেষ বিন্দু বা কি টার্মিনাল পয়েন্ট বা মাথা, মাথা কোনটা, এইটা। তাহলে এই যে শেষ বিন্দু কি, এইটা তাহলে আমার শেষ বিন্দু, এইটা আমার শেষ বিন্দু, দেখো এইটা আমার শেষ বিন্দু, এই যে এইটা, এটা আমার কি প্রথম ভেক্টরের, কি বলছে, প্রথম ভেক্টরের শেষ বিন্দু আর দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দুকে তোমার এক বিন্দু বানানো লাগবে। কিন্তু দেখো এখন যেরকম আছে, এইটা একটা বিন্দু, এইটা একটা বিন্দু, দুইটা কিন্তু কি দুইটা বিন্দু, এইটা একটা বিন্দু আর এটা একটা বিন্দু, দুইটা কিন্তু দুইটা ভিন্ন জায়গায় আছে। আমি কিন্তু দুইটাকে এক বিন্দু বলতে পারবো না, কারণ ও এইখানে আছে আর এই বেচারা এখানে আছে, তাহলে এইটা একটা বিন্দু, এইটা আর একটা বিন্দু, তাহলে মোটমাট বিন্দু আছে কয়টা, দুইটা, কিন্তু এই দুইটা বিন্দুকে আমার একটা বিন্দুতে কনভার্ট করা লাগবে।
আমার এই বিন্দুটা যদি এইখানে এই বিন্দুর উপরে হইতো তাহলে কিন্তু কি দুইটা বিন্দু কিন্তু কি এক বিন্দু হয়ে যেত। ধরো আমার এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুর ওপর আমি আর একটা বিন্দু এভাবে আঁকায় দিলাম, তাহলে দেখো তো কি এখন কি আর দুইটা বিন্দু আছে নাকি একটা বিন্দুই আছে এখানে, বলো তো? দুইটা এক বিন্দু হয়ে গেছে না? দুইটা বিন্দু মিলে জিলা কিন্তু কি ঘুরে ফিরে এক বিন্দু হয়ে গেল না? আমার কথা কি বোঝা গেছে? আমি আর একটু বড় করে আঁকাই, মমিন এটা বুঝো। ধরো আমার কাছে একটা বিন্দু আছে, আর এইটা হলো আমার এই বিন্দু। এখন বলো এই টোটাল সিস্টেমে কয়টা বিন্দু আছে? দুইটা। কিন্তু ধরো আমি যদি এই কাজটা করি, এই কাজটা এইখান থেকে ধরে এনে এই কাজটা যদি করি, দেখো তো দুইটা বিন্দু মিলা জিলা ঘুরে ফিরে একটা বিন্দু হয়ে গেছে না? এখন এখানে আসলে কি একটা বিন্দু হয়ে গেছে না? মানে একটা বিন্দুর উপর আমি 100টা বিন্দু যদি আমি নিয়ে আসি ঘুরে ফিরে, কি ওটা একটা বিন্দু হয়ে যাবে কিনা বলো একটা জায়গাতে? একটাই তো হবে। আবার ধরো আমার কাছে আর একটা বিন্দু থাকতে পারে, ধরো তিনটা বিন্দুর কথাই দিলাম, তিনটা বিন্দু। এটাকেও যদি আমি এভাবে তুলে এনে যদি এখানে রেখে দিই, দেখো একটা বিন্দু হয়ে গেছে। এইটা একটা বিন্দু, এখন দেখো একটা বিন্দু হয়ে গেছে। আমার যদি এরকম করে 100টা বিন্দু যদি আলাদা আলাদা জায়গায় থাকে, 100টা বিন্দুকে আমি কি ধরে ধরে এনে আমি কি এইভাবে একটা জায়গায় নিয়ে আসলে ওইটা কি এক বিন্দু হয়ে যাবে। এইটাই করা লাগবে এখানে। এক বিন্দু বানানো বলতে এটাই বুঝাইছে যে এইখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে। তোমার দুইটা ভিন্ন জায়গায় দুইটা বিন্দু আছে, তোমার কাজ কি হবে? এই দুইটা বিন্দুকে এক বিন্দুতে পরিণত করা। এখন এক বিন্দুতে পরিণত করার জন্য আমি কি এইটাকে ধরো আমি এই কাজটা করলাম আর কি, যে এই বিন্দু এই পয়েন্ট এখানে আছে, কিন্তু এই পয়েন্টটা আমি ধরে এনে এখানে বসায় দিলাম। তাহলে কি হবে দেখো, তাহলে আমার বিষয়টা এরকম হবে না যে এরকম হবে না যে এইটাই আমার কি এইটা কিন্তু এখানেই আছে, এটা এখানে আছে, কিন্তু আমি জাস্ট এই বিন্দুটাকে আর এই বিন্দুটাকে এক করার জন্য এটাকে ধরে এনে এখানে বসায় দিলাম। কিন্তু এইখানে আবার ঝামেলা হলো কি, এই ভেক্টর আর এই ভেক্টর দুইটা কিন্তু কি চেঞ্জ হয়ে গেছে। আমার উদ্দেশ্য কি ছিল? দুইটা বিন্দুকে এক বিন্দু করব, কিন্তু এটা করতে গিয়ে আবার দেখো এই ভেক্টর আর এই ভেক্টর কি এক হইলো? দেখো তো, এইটা ছিল বি, এটাকে তুমি বি বলতে পারবা কিনা এটা জাস্ট বলো, তাই হবে। এটা যদি বি হয়, এটা কি বি হইতে পারবে? দেখো মান ধরো এক হইলো, কিন্তু দিক তো কি দিক আলাদা না? দিক আলাদা, তাহলে কিন্তু এখানে বি আর বি থাকলো না। তাহলে আমার কি করা লাগবে? প্যারালাল শিফটিং করা লাগবে। আবার এইভাবে শিফট করা যাবে না যে শুধু এই বিন্দুটাকে ধরে না এখানে বসায় দেবো। মানে জিনিসটা ধরো এই যে এটা আমার বি ছিল, আমি জাস্ট এই পয়েন্টটাকে ধরে আমি এইভাবে করে দিছি, ঠিক আছে? এই পয়েন্ট ধরো এটা আমার বি ছিল, এইরকম ছিল, আমি এই পয়েন্টটাকে এইখানে ধরো আমার একটা আমি কলম নেই, ধরো এইটা আমার আরেকটা ভেক্টর, এইটা আমার মাথা, এই মাথাটার সাথে আমার বি ভেক্টরের এই যে ধরো এই পয়েন্ট আর এই পয়েন্ট এক করার জন্য আমি এই এরকম করে দিলাম। পয়েন্ট কিন্তু এক হয়েছে, কিন্তু বি আগে ছিল এরকম, বি এখন এরকম হয়ে গেছে। তাহলে কিন্তু দুইটা ভেক্টর কিন্তু কি আগের মতো আর নাই। আগের বি আর এখন কিন্তু কি, এখন যে ভেক্টরটা হয়েছে সেই ভেক্টরটাকে কিন্তু আমি বি বলতে পারবো না। অমিন বিষয়টা বোঝা গেল কিনা? জি ভাইয়া। ওকে, তাহলে আমার কি করা লাগে? প্যারালাল শিফটিং করলে দেখো বিষয়টা একেবারে ইজি হয়ে যাবে। দেখো প্যারালাল শিফটিং কি আমি ধরো এইভাবে যদি করি, দেখো আমি যদি এইভাবে এই বি ভেক্টরটাকে এইখানে এইভাবে রাখাও, যেটা আমি এইখানে এভাবে বসায় দিলাম বি ভেক্টর, এইবার বলো এইবার কি আর ভেক্টরটা কি চেঞ্জ হবে? না, এবার কিন্তু আমি প্যারালাল শিফট করতেছি। প্যারালাল শিফট মানে কি আগের অবস্থানের সাথে সমান্তরাল ভাবে। আমি যদি এইভাবে ডিরেকশন চেঞ্জ করে দিই তাহলে কি দিক চেঞ্জ হয়ে যাবে? ওটা করা যাবে না। আমি এইভাবে সুন্দরভাবে প্যারালাল শিফটিং আমি যে কোনো ভাবেই করতে পারবি, যে কোনো জায়গাতেই স্থানান্তর করতে পারবো। তাহলে একইভাবে এইটাকে আমি ধরো এই যে এইভাবে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম। এখন দেখো আমার দুইটা কাজ হয়ে গেছে। এখন দেখো আমার এ ভেক্টরের তোমার প্রান্ত বিন্দু আর বি ভেক্টরের আদি বিন্দু দেখো দুইটা এক বিন্দু হয়ে গেছে। আবার বি ভেক্টর কিন্তু এবার চেঞ্জ হয় নাই, কারণ আমি এইখান থেকে বি ভেক্টর এরকম ছিল, এখান থেকে এখানে আনছি, এইবার আমি প্যারালাল শিফট করছি। তার মানে কি এখানে বি ছিল, এখানেও বি আছে। কথা ক্লিয়ার? তার মানে এ আর বি আমি কি যোগ দিয়ে ফেলছি, আমার যোগের কাজ শেষ হয়ে গেছে। কথা ক্লিয়ার কিনা? যোগ করা বোঝা গেল কিনা? কারো কোনো ক্লিয়ার ডাউট ভাই। থাকলে বলো। ওকে, ধরো আমার কাছে যদি আরেকটা ভেক্টর থাকতো, ধরো আমার আরেকটা ভেক্টর আছে, ধরো আমার এরকম একটা ভেক্টর সি, এটার নাম ধরো সি ভেক্টর। সি ভেক্টর যদি আমার যোগ দেওয়া লাগতো, ধরো আমার এ প্লাস বি প্লাস সি, এইটা যদি করা লাগতো তাহলে আমি কি করতাম? তাহলে আমি কি এইটাকে প্রথম ভেক্টর ধরতাম, এটাকে দ্বিতীয় ভেক্টর ধরতাম, তাহলে এ প্লাস বি পাইলাম। এখানে কিন্তু এইটুকুর মধ্যে এ প্লাস বি হয়ে গেছে। আমার প্লাস সি আরো কি, প্লাস সি আরো বেঁচে রয়েছে। তাহলে আমি কি আবার কি এই যে এইটার সাথে আবার কি সি কে আবার এইভাবে এনে জোড়া দিয়ে দেব। এই যে দেখো এই যে কাজ, এই সেম কাজটাই বারে বারে রিপিট করতে থাকবে, কাজ হয়ে যাবে।
তাহলে এইখানে কি করলাম দেখো, এইটাকে আবার কি প্রথম ভেক্টর ধরছি, এইটাকে দ্বিতীয় ভেক্টর ধরছি। আবার যদি ডি ভেক্টর যোগ দেওয়া লাগে, এইটাকে ধরবো কি প্রথম ভেক্টর, ডি ভেক্টরকে ধরবো দ্বিতীয় ভেক্টর। আমার যদি ই ভেক্টর যোগ দেওয়া লাগে, এইটাকে আবার কি প্রথম ভেক্টর, ই ভেক্টরকে আবার এর সাথে এইভাবে এইভাবে যোগ করতে থাকবো, যোগ করতে থাকবো। 100টা ভেক্টর থাকলে আমি 100টা ভেক্টর এইভাবে যোগ দেবো। যোগ দেওয়ার প্রসেসটা বোঝা গেল কিনা বলো? দেখো প্রতিটা ক্ষেত্রে কিন্তু কি আমি এই কথাটাই শুধু কাজে খাটাইছি, প্রতিটা ক্ষেত্রে এই কথার বাইরে যাইনি। কিভাবে দেখো, এই পয়েন্টে দেখো হেডের সাথে টেইল আছে আছে, এই পয়েন্টে দেখো একটার হেডের সাথে আরেকটার টেইল। এইখানেও যখন আমি আরেকটা ভেক্টর যোগ দেবো, এইখানে কি আছে হেড, তার মানে আরেকটা ভেক্টর যে আসবে তার কি হেড এইখানে আসবে নাকি টেইল এখানে আসবে বলো তো? মমিন বলো তো, এটা হেড আসবে নাকি টেইল আসবে? টেল আসবে। গুড, টেল। আমি যদি ধরো আমি সি ডি ভেক্টর, ধরো ডি একটা ভেক্টর আমার এরকম আছে, তার মানে আমি এই পয়েন্টে এইটা আনবো নাকি এইটা আনবো? অবশ্যই আমি কি এইটা আনবো, এই যে টেল টান। তার মানে এটা কিভাবে নিয়ে আসবো, এই যে সবসময় প্যারালাল শিফটিং করা লাগবে, যে এইটা এই যে টেল আনলে হয়ে গেল। কিন্তু এখন এটা করতেছি না, বাস। ওকে, তাহলে এ প্লাস বি প্লাস সি, আমি চাইলে ডি করতে পারি, প্লাস ইউ করতে পারবি, এনিথিং ইউ ওয়ান্ট, ঠিক আছে? তাহলে এই যে যোগ করা হলো, এখন আমি চাই ফলাফল। এ প্লাস বি প্লাস সি করা শেষ, এখন আমি ফলাফল চাই। যে যোগ তো করলাম, ভালো কথা, যোগ করার পরে ফলাফল কি হবে? যোগের পরে ফলাফল কি হবে? ফলাফল হলো তোমার, ফলাফল একটা ভেক্টর, এটা কিন্তু মাথায় রাখো। এই যে যোগ যে করলাম, এই যোগের পরে আমি যে ফলাফল পাবো সেটা ভেক্টর, তার মানে ফলাফল যেটা হবে সেটা আমার একটা ভেক্টরই আঁকাতে হবে। এখন এই ভেক্টরটা কি হবে? তুমি একেবারে এই দেখো, এখন এই স্টেপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দ্বিতীয় স্টেপ, ফলাফল, ফল বা লব্ধি। এইটা এইটা কি? প্রথম ভেক্টরের আদি বিন্দু আর শেষ ভেক্টরের আদি বিন্দুর সংযোজক সরলরেখা মান। প্রথম বা শুরু, তুমি যে ভেক্টরে একবারে প্রথমে শুরু করছিলা, শুরুর ভেক্টরের আদি বিন্দু বিন্দু হতে হতে শেষ ভেক্টরে একবার যেখানে এসে থামছো, ধরো এ প্লাস বি প্লাস সি, ধরো এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস এরকম করে আরো 100টা ভেক্টর যোগ দেওয়ার পরে এখানে তোমার এক্স ভেক্টর, এটা সমান আর। ধরো এই কাজটা করছো, এখানে আগে না যাই, এক্স ভেক্টর, তাহলে কি আমার প্রথম ভেক্টর কোনটা? এ। তাহলে এ এর কি নেব? আদি বিন্দু নেব। আর লাস্টে কি করছো? এক্স ভেক্টর যোগ দিছো, তাহলে এক্স এর নেব কি? শেষ বিন্দু। তাহলে এই যে প্রথমবার শুরুর ভেক্টরের আদি বিন্দু হতে শেষ ভেক্টরের প্রান্ত বিন্দুর সংযোজক সরলরেখা। সরল রেখা, ঠিক আছে? তাহলে এই কথার মানে কি? আমি প্রথম ভেক্টর, তাহলে বলো তো এইখানে যে এ প্লাস বি প্লাস সি করলাম, আমি প্রথমে শুরু করছিলাম কাকে নিয়ে? এ কে নিয়ে শুরু করছিলাম না? তাহলে এ ভেক্টরের আমি কি নেব? এ ভেক্টরের আদি বিন্দু, এই যে আদি বিন্দু। আর শেষ করছিলাম কোথায়? শেষ হয়েছে হলো তোমার একবারে যে সি ভেক্টরে যা শেষ করছি, সি ভেক্টরের পরে কি আর আমি কোনো ভেক্টর যোগ দিছি? না, সি ভেক্টরে গিয়েই আমি থামছি, সির পরে আমি কিন্তু কি ডি বা ই যোগ দেই নাই। তাহলে সি ভেক্টরে নেব কি? শেষ বিন্দু। তাহলে আদি বিন্দু শেষ বিন্দু এই দুটাকে আমি যোগ দেব। দেখো এই যে এই দুটাকে আমি যোগ দিলাম, এই যে এইটা যোগ দিলাম। এখন দেখো শুধু যোগ দিছি, তাহলে এটা কিন্তু কি একটা রেখা জাস্ট, কিন্তু এই রেখার দেখো এ ভেক্টরের একটা দিক আছে, বি ভেক্টরের দিক আছে, সি ভেক্টরের দিক আছে। তাহলে এইটা আমি ফলাফল বলতেছি, কিন্তু আমরাই তো জানি ফলাফল একটা ভেক্টর হওয়া লাগবে। তাহলে এই ভেক্টরেরও একটা কি, এইটারও একটা দিক দেওয়া লাগবে কিনা বলো? এটা যদি আমি দিক না দিই, তাহলে এটা কি এখনো ভেক্টর হয়েছে? ভেক্টর হয় না। তার মানে কি আর দিকও আছে। তাহলে দিক কি হবে? প্রথমের আদি থেকে শেষ। তাহলে আদি কি ছিল কি এইখানে, শেষ হয়েছে কোথায়? এইখানে। তাহলে আদি থেকে শেষ মানে কি আমার দিক হবে এই দিকে, অ্যারো যাবে এই দিকে। একবারে ক্লিয়ার কিনা? তাহলে এই যে এইটাই হলো আমার সেই কাঙ্ক্ষিত আর ভেক্টর, এই যে এইটাই আমার আর ভেক্টর, ঠিক আছে? তুমি অ্যারোটা এখানে দাও যে কথা, এখানে দাও একই কথা। তাহলে এই যে আমরা
এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর যোগ দিয়ে আমি নতুন একটা ভেক্টর পেলাম, সেটা কি আমার আর ভেক্টর। সেই আর ভেক্টরটা কি, এই যে এইটা। কারো কোনো ডাউট থাকলে বলো, এনি ডাউট, যে কোনো। তাহলে দেখো আমরা কিন্তু দুইটা স্টেপে কাজ করছি। প্রথমে দেখো যত রকম ভেক্টর আছে আমি আগে যোগ দিয়ে নেব, যোগ দেওয়ার পরে আমি ফলাফল বের করব। ফলাফল বের করব কিভাবে, শুরু থেকে শেষ। এখানে একটা কি, প্রথমে আমার কি কাজ, একটা সরল রেখা টানবো, আর সরল রেখা তারপর আমি ডিরেকশন দেবো বা দিক দেবো। দিক কি হবে, আদি থেকে শেষ, ঠিক আছে, আদি থেকে শেষের দিক। কার কোনো কোশ্চেন আছে কিনা, এনি কোশ্চেন? না ভাই, না ভাই। সিনহা, রাকিবুল, রাফিন, মমিন? না ভাইয়া। না ভাই। না ভাই, Okay. ডাউট নাই কোনো। ওকে, তাহলে আজকে আমি এই পর্যন্তই রাখবো। আমরা সামনের দিন তোমার সামান্তরিক বিধি নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? এটা এই পর্যন্ত মোটামুটি করো, তবে সবাই ভালো থাকো, ঠিক আছে?